Hello everyone, welcome to my class World of NCERT. In today's class, we will do the topic foreign accounts, which is a part of the first point in Unit 1, that is the sources of early Indian history. তো আমরা একটা সিরিজ স্টার্ট করেছি যেটার মধ্যে এসটিজিটি হিস্ট্রির যা যা টপিক আছে আমরা এটা একের পর এক ডিসকাস করে যাব। তো আমি আমার প্রিভিয়াস ক্লাসের মধ্যে লিটারেরি সোর্সেস আর আর্কিওলজিক্যাল সোর্সেস নিয়ে ক্লাস করেছি। যারা এখনো ক্লাসটা দেখেননি তারা নিশ্চয়ই দেখবেন গিয়ে। নেক্সট আসছে আমার ফরেন অ্যাকাউন্টস, যেটা হচ্ছে আমার ফার্স্ট ইউনিটের ফার্স্ট টপিকের নাম্বার সি পয়েন্ট, ফরেন অ্যাকাউন্টস। ফরেন অ্যাকাউন্টসের ইম্পর্টেন্স, কি কি ফরেন অ্যাকাউন্টস আমরা পাই আর তার হিস্ট্রির সাথে কিভাবে জড়িত, আমরা এ নিয়ে আজকের ক্লাসে ডিসকাস করব। আমার ক্লাসটা হবে রিটেন থাকবে ইংলিশে আর আমি বাংলাতে এক্সপ্লেন করব। আশা করি যারা আমার ক্লাসটা করছেন তাদের সুবিধা হবে বুঝতে। তো এখানে আমাদের পয়েন্টের নাম হচ্ছে দ্য সোর্সেস অফ আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ার যে হিস্ট্রি, ইন্ডিয়ার ইতিহাস সম্বন্ধে যে আমরা জানলাম, এর কিছু সোর্স থেকে আমরা হিস্ট্রি সম্বন্ধে জেনেছি। এর মধ্যে প্রথম সোর্সটা যেটা আমরা নিয়ে ডিসকাস করলাম এটা হচ্ছে লিটারেরি সোর্স, সাহিত্যিক উপাদান। নেক্সট আসলো আমার আর্কিওলজিক্যাল সোর্সেস বা স্থাপত্য শিল্প সম্বন্ধীয় উপাদান। তারপর আসছে আমার ফরেন অ্যাকাউন্টস বা বৈদেশিক যে বিবরণ, বৈদেশিক বিবরণ থেকে আমরা আমাদের ভারতের ইতিহাস সম্বন্ধে কিরকমভাবে জানতে পারি। তো চলুন আমরা আমাদের থার্ড টপিকটা আজকে স্টার্ট করি। প্রথমে ক্লাসটা শুরু করার আগেই আমি আমার ফরেন অ্যাকাউন্টসের পার্টটাকে তিনটা পার্টে ডিভাইড করে দিয়েছি। প্রথম পার্টটা কি আমার? প্রথম পার্টটা হচ্ছে গ্রিক ফরেন অ্যাকাউন্টস। কীরকমভাবে ফরেন থেকে যারা ট্রাভেলাররা বিভিন্ন সময় আমাদের ইন্ডিয়াতে ভিজিট করেছেন, তারা ইন্ডিয়াকে কীরকমভাবে দেখেছেন ওইটার উপরে তারা বিভিন্ন বিবরণ লিখে গেছেন। এটা কোনো একটা ডায়েরি হতে পারে, কোনো ক্রনোলজি হতে পারে, কোনো বই হতে পারে, কোনো একটা রিপোর্ট হতে পারে। তো ওইটার মধ্যে আমার সব কিছুতেই ফরেন অ্যাকাউন্টস আসছে, যারা ফরেনার দ্বারা ইন্ডিয়ার হিস্ট্রি লেখা হয়েছে। তো এই কম্পিটিশনটার মধ্যে অ্যাকাউন্টস লেখার প্রথমেই আছে গ্রিকসরা, কারণ গ্রিক ট্রাভেলাররা বিভিন্ন সময় ইন্ডিয়াতে এসেছেন এবং ওই সময়ে ইন্ডিয়াকে যেরকম দেখেছেন তারা তাদের বিভিন্ন গ্রন্থে এটা বিবরণ দিয়ে গেছেন। তারপর আসলো চাইনিজ ট্রাভেলার, চায়না থেকে যে ট্রাভেলাররা আমাদের এখানে আসলো তারা ইন্ডিয়া সম্বন্ধে লিখলো। দেন আসলো আমার অ্যারাবিক ট্রাভেলার্স। তো ফরেন অ্যাকাউন্টস আমি তিনটা ভাগে পেয়ে গেছি, গ্রিক ফরেন অ্যাকাউন্টস, চাইনিজ ফরেন অ্যাকাউন্টস অ্যান্ড Arabic foreign accounts. Next, তো ফরেন অ্যাকাউন্টস কি বলছে? ফরেন অ্যাকাউন্টস জিনিসটা কি? ফরেন অ্যাকাউন্টস আর এ পার্ট অফ লিটারেরি সোর্সেস। ফরেন অ্যাকাউন্টস হচ্ছে সাহিত্যিক উপাদানেরই একটা পার্ট, যেটা আমি প্রথম ক্লাসে যখন লিটারেরি সোর্সেস পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে ফরেন অ্যাকাউন্টসটা আমি এখানে ডিসকাস করব না খুব একটা, কারণ ফরেন অ্যাকাউন্টস নিয়ে আমি আলাদা ভিডিও করতে যাচ্ছি। which consist of writings of Greek, Roman, Chinese and other travelers from different countries throughout history. হিস্ট্রির বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে যারা যে রাইটাররা আমাদের এখানে এসেছিলেন বা ট্রাভেলাররা আমাদের এখানে এসেছিলেন, তাদের যে কম্পোজিশন, তারা যা কিছু লিখে গেছেন ওইটাকেই ফরেন অ্যাকাউন্টস বলা হয়। নেক্সট, ইন্ডিয়াস কালচারাল হেরিটেজ, ইকোনমিক ভেটেজ অ্যাট্রাক্টেড মেনি ফরেন ট্রাভেলার্স। যখন একটা সময়ে ইন্ডিয়া অনেক একটা সোনার পাখি বলা হতো ইন্ডিয়াকে, কারণ ইন্ডিয়ার অনেক ওয়েলথ ছিল, অনেক ধনী ছিল ইন্ডিয়া একটা সময় ইংরেজ আক্রমণের আগে। তো তখন যখন ফরেনাররা ইন্ডিয়ার কালচারাল হেরিটেজ সম্বন্ধে জানতো যে এরকম একটা দেশ আছে, এটা খুব ধনী বা এটা অনেক সুন্দর, এখানের রাজারা অনেক শক্তিশালী, এইসব গল্প শুনে বিভিন্ন সময়ে বিভিন্ন ফরেন ট্রাভেলাররা খুব বেশি অ্যাট্রাক্টেড হয়েছিল যে এই কান্ট্রিটা একবার দেখতে হবে তো কেমন। তো তারা বিভিন্ন সময়ে আসলো এবং যা যা তারা প্রত্যক্ষ করলো সবটা নিয়ে একটা অ্যাকাউন্ট বা কিছু একটা বই লিখলো বা ডায়েরি লিখলো, এটা পরবর্তীতে ফরেন অ্যাকাউন্টস নামে পরিচিত হয়েছে। Their accounts provided unique information about the then situation. তাদের যে অ্যাকাউন্টসটা তারা যা লিখেছেন ওইটা কি করে ইউনিক ইনফরমেশন দেয়। কীরকমের ইউনিক ইনফরমেশন? দি দেন সিচুয়েশন, ওই সময়ের তৎকালীন সময়ের সিচুয়েশন কেমন ছিল এটা বোঝায়। ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক কেমন ছিল, ইন্ডিয়া ধনী ছিল না গরিব ছিল,
পলিটিক্যাল সিচুয়েশন, পলিটিক্স কেমন ছিল ওই সময়, রাজনৈতিক রাজা আপার লেভেলে ছিলেন নাকি ব্রাহ্মণরা দেশ চালাতো, সব কিছু নিয়ে পলিটিক্যাল সিচুয়েশনও তাদের এই ইউনিক অ্যাকাউন্টস থেকে আমরা পড়তে পারি। সিচুয়েশন অফ ডিফারেন্ট ডাইনাস্টিজ, বিভিন্ন ডাইনাস্টির বিভিন্ন রাজ্যের ইকোনমিক পলিটিক্যাল সিচুয়েশন কেমন ছিল বা অন্যান্য বিবরণ, সামাজিক অবস্থা কেমন ছিল, সোশ্যাল সিচুয়েশন, সব কিছু আমরা তাদের রাইটিংস থেকে জানতে পারি। নেক্সট, এখানে আমি কয়েকটা পিকচার লাগিয়েছি, যেমন গ্রিক অ্যাকাউন্টস এখানে আপনি পেয়ে যাবেন, গ্রিকস, তারপর চাইনিজ ট্রাভেলার্স, তারপর অ্যারাবিক ট্রাভেলার্স। তো এরকম কয়েকজন এসেছিলেন যারা পপুলার হয়েছেন খুব বেশি তাদের লেখার জন্যে, ওইটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। প্রথমে আমি ডিসকাস করি গ্রিক রাইটার্স নিয়ে। গ্রিক ফরেন অ্যাকাউন্টস কী কী লেখা হয়েছে আর কীরকমভাবে লেখা হয়েছে। Famous works of Greek scholars who gave us valuable information about the ancient Indian political and economic conditions. তো ফেমাস গ্রিক স্কলার্সদের রাইটিংসগুলি অনেক ফেমাস ছিল, যেটা আমাদেরকে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়েছে কি সম্বন্ধে, ইন্ডিয়ার এনশিয়েন্ট পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন সম্বন্ধে। Among them, Greek scholars are more important. তো ফেমাস ওয়ার্কস অফ গ্রিক্স, সরি এখানে ফেমাস ওয়ার্কস অফ স্কলার্স হবে, মানে বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা ইন্ডিয়াতে এসেছেন, তারা অনেক ইনফরমেশন দিয়েছেন ইন্ডিয়ার পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল কন্ডিশন নিয়ে, যেটা আমাদেরকে আমাদের হিস্ট্রি ক্রিয়েট করতে সাহায্য করে। অ্যামং দেম গ্রিক স্কলার্স আর মোর ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে গ্রিক স্কলার্সরা বেশি ইম্পর্টেন্ট, যারা যারা ট্রাভেল করেছেন তাদের সবার মধ্যে। ফ্রম দ্য গ্রিক রাইটিংস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি উই নিউ, গ্রিকরা এনশিয়েন্ট ইন্ডিয়া সম্বন্ধে যা যা লিখে গেছে তা থেকে আমরা জানতে পারি অ্যাবাউট দ্য ইনভেশন অফ আলেকজান্ডার দ্য গ্রেট। দেখো, আলেকজান্ডার দ্য গ্রেট আমাদের ইন্ডিয়াতে আক্রমণ করেছিলেন, তখন ছিল নন্দ সাম্রাজ্য। কোন বংশ ছিল? নন্দবংশ ছিল, মগধের রাজবংশে তখন নন্দবংশের রুল চলছিল। আলেকজান্ডার ভারতে এসেছিলেন, অনেক দিন, প্রায় 1 বছরের মতো আলেকজান্ডার এখানে থেকেছিলেন, বা 9 মাস। তো আলেকজান্ডার থেকেছেন, তারপর যে মৌর্য সাম্রাজ্যটা, যেমন আমি একটা সিচুয়েশন দেখাই, এই হচ্ছে আমাদের ভারতের এই সাইডটা হচ্ছে ম্যাপ, এই যে ওয়েস্ট পার্টটা, নর্থ ওয়েস্ট পার্ট দিয়ে আলেকজান্ডার ভারতে এসে ঢুকেছিলেন, ঠিক আছে। আর এই এরিয়া অবধি এখানে মগধের যে নন্দবংশের রাজত্ব চলছিল। তো আলেকজান্ডার যখন আমাদের ভারতে আক্রমণ করলেন, উনি এই দিকগুলির সাথে যুদ্ধ করেছেন, ফাইট করেছেন, কিছু জায়গা অকুপাই করেছেন, কিন্তু উনার সৈন্য সামন্তরা যখন নন্দবংশের প্রশংসা শুনলো যে নন্দেরদের কাছে অনেক সৈন্য আছে, যুদ্ধ করার ক্ষমতা আছে, ধনী আছে, এইসব শুনে আলেকজান্ডারের সৈন্যরা আর ভারতে এগুতে পারলো না, তারা এদিকে এগুনো সাহস পেল না। অ্যাকচুয়ালি তারা নন্দবংশের প্রশংসা শুনে এখান থেকে উল্টা ফেরত চলে গেল, ঠিক আছে। তো এখানে আলেকজান্ডার যতদিন থেকেছিলেন, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির কোথাও আমরা এই লেখা পাই না যে আলেকজান্ডার ভারতে ইনভেশন করেছিলেন। তো আলেকজান্ডারের এত একটা ইম্পর্টেন্ট ইনভেশন, আলেকজান্ডার প্রথমে ভারতে আসার রুট রেডি করলেন, পাইয়েছিলেন। আলেকজান্ডার রাস্তাটা ক্রিয়েট করাই, ওই রাস্তা দিকে বিভিন্ন সময় বিভিন্ন ফরেনাররা, পরে ইংরেজরা ভারতে আসলো। তো ফ্রম দ্য রাইটিংস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অফ দ্য ফরেন অ্যাকাউন্টস, তো আমরা কোথা থেকে এগুলি পাই? আলেকজান্ডার যে ভারতে আক্রমণ করেছিলেন, এটা আমরা ফরেনদের লেখা থেকে জানতে পেরেছি যে আলেকজান্ডার নামে একজন খুব মহান রাজা ছিলেন, যিনি ভারতে আক্রমণ করেছিলেন, এত সাল থেকে এত সাল অবধি ছিলেন, এটসেট্রা এটসেট্রা। গ্রিক স্কলার্স অ্যান্ড অ্যাম্বাসেডার, গ্রিক স্কলার এবং একজন অ্যাম্বাসেডার, অ্যাম্বাসেডার মানে কি? রাজদূত। কে ছিলেন? মেগাস্থেনিস। আপনারা ইম্পর্টেন্ট নামগুলি একটু লিখে রাখবেন, যেমন মেগাস্থেনিস কি স্কলার ছিলেন? উনি গ্রিক স্কলার ছিলেন। উনার লেখা বইয়ের নাম ইন্ডিকা। উনি কার সময় ভারতে এসেছিলেন? উনি মৌর্য সাম্রাজ্যের সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন। এই কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানা থাকা খুবই দরকার। তো আমি দেখি মেগাস্থেনিস কে ছিলেন। উনি, আমি দেখলাম, একজন গ্রিক অ্যাম্বাসেডর ছিলেন, হু কেম টু দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য। কার সাম্রাজ্যের সময় উনি এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উনি এসেছিলেন।
আর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভা বা মৌর্য সাম্রাজ্য নিয়ে উনি যে বইটা লিখেছিলেন এটার নাম হচ্ছে ইন্ডিকা, where he mentions the life and victory of চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের লাইফস্টাইল কেমন ছিল, উনি কি কি জয় করেছিলেন, সবকিছু ইন্ডিকা বইটার মধ্যে লেখা ছিল। থ্রু উইচ উই আন্ডারস্টুড অ্যাবাউট দ্য মৌরিয়ান এম্পায়ার, যেটার থেকে এই ইন্ডিকা বইটা পড়ে আমরা মৌরিয়ান এম্পায়ার সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। ইটস ইকোনমিক, সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, এটার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, সব কিছু আমরা মেগাস্থিনিসের ইন্ডিকা নামক বইটা থেকে জানতে পেরেছি। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট বই হচ্ছে যেটা গ্রিক ফরেনার্সরা লিখেছেন, দ্য পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি। বইটার নামগুলি আপনারা লিখে রাখবেন। অ্যান্ড টলেমি, এটা কিন্তু পিটা উচ্চারণ হবে না এখানে, একজন রাইটার ছিলেন, ওনার নাম টলেমিস জিওগ্রাফি হচ্ছে বইটার নাম। Both written in Greek provided valuable data for the study of ancient geography and commerce. এই যে দুইটা বই, দ্য পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি আর টলেমিস জিওগ্রাফি, এই দুইটা বই তৎকালীন সময়ে এনশিয়েন্ট ইন্ডিয়ার জিওগ্রাফি কেমন ছিল আর এনশিয়েন্ট ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য কেমন চলতো এই সম্বন্ধে ভ্যালুয়েবল ইনফরমেশন দেয়। পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি হুইচ ওয়াজ রিটেন বাই অ্যান অ্যানোনিমাস রাইটার, এই যে বইটা পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, এই বইটা কে লিখেছেন এটা এখন অবধি জানা যায়নি সঠিকভাবে। আর জিওগ্রাফি নামক বইটা কে লিখেছিলেন, একজন গ্রিক যার নাম টলেমি। অ্যানোনিমাস রাইটার ডেসক্রাইব দ্য রোমান ট্রেড ইন দ্য রেড সি। তো রেড সির মধ্যে রোমান ট্রেড কিরকম ভাবে হতো বা রেড সি ধরে ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য হতো কিনা, ওই সব কিছু আমরা এই বইটা থেকে পাই, যেটার নাম হচ্ছে পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি। রেড সি, পার্সিয়ান গালফ অ্যান্ড ইন্ডিয়ান ওশান। আপনারা যখন ম্যাপটা দেখবেন, ভারতের ম্যাপ, যে ভারতের আশেপাশে কি কি সমুদ্র আছে, কি কি খাড়ি আছে, তখন আপনারা এইসব নাম পাবেন, রেড সি, পার্সিয়ান গালফ, ইন্ডিয়ান ওশান, সব কিছু হচ্ছে ওয়াটার বডিজ। হ্যাঁ, কি বলো এটাকে, সমুদ্র পথ আর কি। ওই সব পথে কিরকম ভাবে রোমান ট্রেড এগুতো, এটা নিয়ে এই বইটার মধ্যে আমরা ইনফরমেশন পাই। নেক্সট আসলো আরেকজন রাইটার যার নাম হচ্ছে প্লিনি, উনিও গ্রিক ছিলেন। প্লিনিস ন্যাচারাল হিস্টোরিয়া which belongs to the 1st century AD। তো দেখতে পাচ্ছেন আপনারা কত আগে, 1st century AD, একদম 1st সেঞ্চুরিতে। এখন তো আমাদের কত 2024, যখন এক ছিল 1st century, প্রথম শতাব্দীতে কি ধরনের হিস্ট্রি ছিল, was written in Latin and tells us about trade between India and Italy। প্লিনি এই বইটার মধ্যে, ন্যাচারাল হিস্টোরিয়া বইটার মধ্যে লিখেছেন ইন্ডিয়ার ইটালির মধ্যে কি ধরনের ব্যবসা বাণিজ্য তখন চলতো। Scholar Ptolemy's work in Indian geography tells us about Indian ports and harbors through which we understand Indian trade relations with other nations। তো এই যে টলেমির যে বইটা, ইন্ডিয়ান জিওগ্রাফি বা জিওগ্রাফি যে বইটা লিখেছেন উনি, এটা থেকে ইন্ডিয়ার যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আমরা জানতে পারি বিভিন্ন নেশনের সাথে ওই সময় কিরকম ছিল। নেক্সট আসলো আমার চাইনিজ অ্যাকাউন্টসটা কিরকম। চাইনিজ ট্রাভেলার্স মেনশন মে বি মেড অফ ফাহিয়ান অ্যান্ড হিউয়েনসাং। চাইনিজ ট্রাভেলার্সের কথা যদি আমি বলতে চাই, তাহলে সবার প্রথমে আমি বলবো ফাহিয়ান নামে স্পেলিংটা দেখবেন, আর হিউয়েনসাং, দুইজন খুব ফেমাস চাইনিজ যারা এসেছিলেন। বোথ অফ দেম ওয়ার বুদ্ধিস্ট অ্যান্ড কেম টু দ্য কান্ট্রি টু ভিজিট দ্য বৌদ্ধিস্ট শ্রাইন্স। তারা দুইজনই বৌদ্ধ ধর্মের অনুগামী ছিলেন, আর তারা দুইজনই বুদ্ধিস্ট যে টেম্পলগুলো ইন্ডিয়াতে আছে ওইগুলোতে ভিজিট করতে এসেছিলেন, অ্যান্ড টু স্টাডি বুদ্ধিজম। আর কেন এসেছিলেন তারা? বুদ্ধিজম সম্বন্ধে পড়াশোনা করতে। দ্য ফার্স্ট কেম ইন দ্য বিগিনিং অফ 5th century। ফাহিয়ান কবে এসেছিলেন? ফাহিয়ান এসেছিলেন 5th centuryতে, 5ম শতাব্দীতে এসেছিলেন, অ্যান্ড সেকেন্ড ইন দ্য সেকেন্ড কোয়ার্টার অফ 17th century। তো আমরা দেখলাম যে হিউয়েনসাং কিন্তু অনেক পরে এসেছেন, 17th centuryতে এসেছেন। 17th century মানে
একদম লাস্টের দিকে 17 থেকে তো 2000 বেশি দিন না না, তো 17 সেঞ্চুরিতে উনি এসেছিলেন কে, হিউয়েন সাং। আর ফাহিয়েন অনেক আগে, তিনি 5th সেঞ্চুরিতে এসেছিলেন। তো এবার দেখি আমি উনারা এসে কি লিখলেন। ফাহিয়েন, যিনি প্রথমে এসেছিলেন, describes the social, religious and economic conditions of India in the age of Guptas. তো আমি এখান থেকে জানতে পারলাম ফাহিয়েন যখন ইন্ডিয়াতে এসেছেন তখন কে রাজা ছিল, গুপ্তাজরা। গুপ্ত বংশের রাজত্ব চলছিল। আর ফাহিয়েন এটা সম্বন্ধে উনার বইয়ের মধ্যে লিখেছেন। উনার বইটার যদি আমি ইংলিশ করি, বইটার নাম হচ্ছে দ্য ট্রাভেলস অফ ফাহিয়েন। আর উনি যেই ভাষায় লিখেছেন, ওই চাইনিজ ভাষায়, এটার নাম হচ্ছে ফুকোকি। তো যদি বলে যে ফাহিয়েন কোথা থেকে এসেছিলেন, ফাহিয়েন চায়না থেকে এসেছিলেন। ফাহিয়েন কোন বংশের রাজত্বকালে এসেছিলেন, গুপ্ত বংশের রাজত্বকালে এসেছিলেন। উনার লিখিত বইয়ের নাম কি, ফাকোকি। আমার এতটুকু ইনফরমেশন খুবই নেসেসারি। নেক্সট, হিউয়েন সাং presents a similar account of India in his book. সেম আর্থিক রাজনৈতিক কন্ডিশনগুলি ইন্ডিয়ার হিউয়েন সাংও প্রেজেন্ট করেছেন একটা বইয়ের মধ্যে, যেটার নাম হচ্ছে সিউকি, হিস্ট্রি অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এই বইটার যদি আমি ইংলিশ ট্রান্সলেট করি, নাম হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইংলিশ ওয়ার্ল্ড ডিপিক্টস দ্য এজ অফ হর্ষবর্ধন। তো উনি কোন সময় এসেছিলেন, হিউয়েন সাং যখন এসেছিলেন তখন হর্ষবর্ধনের রাজত্ব চলছিল। হর্ষবর্ধনের রাজত্বকালে উনি এসেছিলেন। নেক্সট, তারপর আসলো আলবেরুনি নামে একজন। আলবেরুনি যিনি ছিলেন, উনি 14th সেঞ্চুরিতে। এবার আমি চলে আসলাম কিন্তু অ্যারাবিকদের সময়। আরব থেকে কারা বিভিন্ন সময় ট্রাভেলার্সরা এসেছেন আর কিভাবে তাদের যে ডেসক্রিপশন আমাদেরকে হেল্প করে। আলবিরুনি 11th সেঞ্চুরিতে এসেছিলেন। এ পলিমেথ হু, সরি এখানে আমার একটু লিখতে ভুল হয়েছে, এটা হু হবে, WHO, হু অ্যাকম্পানি। আলবিরুনি কে ছিলেন, এ পলিম্যাথ হু অ্যাকম্পানি মোহাম্মদ গজনি অফ গজনি। তো মোহাম্মদ গজনির কথা আমরা হিস্ট্রিতে পড়েছি যে ইন্ডিয়াকে লুট করার জন্য অনেকবার ইন্ডিয়াকে আক্রমণ করেছিলেন। তো উনার সময়ের একজন স্কলার ছিলেন আলবিরুনি, এসেছিলেন মোহাম্মদ গজনির সাথে টু ইন্ডিয়া। হি রুট এ কম্প্রিহেন্সিভ বুক। তো উনি ইন্ডিয়াতে এসে একটা বই লিখলেন। কে লিখলেন, আলবিরুনি। কত সালে, 11th সেঞ্চুরিতে। কিতাব হবে কিতাবুল হিন্দ। বইটার নাম কি, বইটা খুব ইম্পর্টেন্ট, কিতাব, KITAB এস না, কিতাব উল হিন্দ অন ইন্ডিয়ান সায়েন্স, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, কাস্টম অ্যান্ড হিস্ট্রি। ওই সময়ে ইন্ডিয়াতে কি কি সায়েন্স প্র্যাকটিস করা হতো, রিলিজিয়ন কি ছিল, ল্যাঙ্গুয়েজ কি ছিল, কাস্টম কি ছিল, অ্যান্ড হিস্ট্রি কি ছিল, এই সম্বন্ধীয় একটা বই লিখলেন। কে লিখলেন, আলবিরুনি। বইয়ের নাম কি, কিতাবুল হিন্দ। He also compared Indian knowledge with গ্রিক অ্যান্ড ইসলামিক নলেজ। উনি কি করলেন, এই বইটার মধ্যে একটা কম্প্যারিজন দেখালেন যে তৎকালীন সময়ে ইন্ডিয়ার জ্ঞান কোন লেভেলে ছিল, আর গ্রিকদের জ্ঞান কোন লেভেলে ছিল, আর ইসলামিক জ্ঞান কোন লেভেলে ছিল। তো এটা একটা ভ্যালুয়েবল ইনফরমেশন, ফরেন অ্যাকাউন্ট, যেটা আমাদেরকে ইন্ডিয়ান হিস্ট্রি জানতে সাহায্য করে। নেক্সট আসলো ইভেন বতুতা। ইভেন বতুতা 14th সেঞ্চুরিতে ইন্ডিয়াতে এসেছিলেন। উনি কোথা থেকে এসেছিলেন, মরক্কো থেকে। উনিও আরবিক ফরেন ট্রাভেলার ছিলেন। এ মরক্কান ট্রাভেলার হু ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য দিল্লি সুলতানিয়াত, মোহাম্মদ বিন তুগলক। যে ইভেন বতুতা কত, দেখো ওনার থেকে প্রায় 3 শতাব্দী পরে উনি এসেছেন, 14th সেঞ্চুরিতে আসছেন। উনি মরক্কো থেকে এসেছেন, ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য দিল্লি সুলতানিয়াত অফ মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলকের সময় উনি ইন্ডিয়াতে এসেছিলেন। হি ন্যারেটস হিজ এক্সপিরিয়েন্স এজ এ জাজ, ডিপ্লোমেট, ট্রাভেলার আন্ডার মোহাম্মদ বিন তুগলক। তো এবার দেখো ওনার সময়ে একটা ইন্টারেস্টিং ঘটনা হলো। ইভেন বতুতা তো এখানে আসলেন, হি ন্যারেটস এক্সপিরিয়েন্সেস এজ এ জাজ। তো উনি ওনার বইটার মধ্যে, যে বইটা উনি লিখেছেন, এটার মধ্যে ওনার বইটার নাম কি ছিল, রিহলা।
তো রিহলার মধ্যে উনি এজ এ জাজ, মানে উনি জাজ করেছেন তখনের সময়ে কি ভালো কি খারাপ ওই সবটা এজ এ জাজ, একটা জাজ রূপে উনি বইটা লিখেছেন, একজন ডিপ্লোম্যাট হিসাবে উনি লিখেছেন, আর আরেকজন ট্রাভেলার হিসাবে উনি কি কি দেখেছেন এটা লিখেছেন। কার সময়? আন্ডার মুহাম্মদ বিন তুগলক। He also described the political turmoil, cultural diversity in life and religious practices of India in his book রেহলা। তো রেহলার মধ্যে উনি পলিটিক্যাল টার্মোয়েল, ওনার সময়ে যে আমরা যারা হিস্ট্রি পড়েছি ছোট, আমরা সবাই পড়েছি অ্যাকচুয়ালি, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো, কারণ মোহাম্মদ বিন তুগলক অনেক বেশি নিজের ডিসিশন নিয়ে কনফিউজ থাকতেন, আজকে এটা কালকে এটা, আজকে রাজধানী স্থানান্তর কালকে এই ডিসিশন, সবকিছু মানে কিছু ফুলফিল হতো না। তো মোহাম্মদ বিন তুগলককে ইতিহাসের পাগলা রাজা বলা হয়। তো উনার সময়ে যে পলিটিক্যাল টার্মোয়েল, রাজনৈতিক একটা যে খারাপ অবস্থা চলছিল, ওইটাকে উনি উনার বই রাহেলার মধ্যে লিখেছিলেন। কে লিখেছেন? ইবেন বতুতা। এবার ইবেন বতুতাকে কিন্তু মোহাম্মদ বিন তুগলক অনেকটাই পছন্দ করতেন। উনি কি করেছেন? ইবেন বতুতা আসার পর ইবেন বতুতার নলেজ দেখে মোহাম্মদ বিন তুগলক উনার রাজসভায় ওনাকে একজন স্কলার হিসাবে অ্যাপয়েন্ট করেছেন। কিন্তু যখন ইবেন বতুতা দেখলেন যে এখানে রাজনৈতিক এত অচলাবস্থা, এত উল্টা ফুল্টা ডিসিশন চলছে, তখন ধরো কোনো একটা কিছু উনি বললেন, মোহাম্মদ বিন তুগলক কী করলেন? বললেন আচ্ছা তুমি আমার কথা ইয়ে করবে, মানে মোহাম্মদ বিন তুগলকের সাথে ইবেন বতুতার ঝগড়া হয়ে গেল, ছোটখাটো ঝগড়া, মানে ইবেন বতুতা এটাকে বাড়তে দেননি, কারণ না হলে শাস্তি হয়ে যাবে ইবেন বতুতার। তারপর ইবেন বতুতা এখানে কিছুদিন থেকে উনি উনার দেশে চলে গেলেন। উনার দেশে যখন উনি চলে গেলেন, এবার তো আর মোহাম্মদ বিন তুগলুকের ওনার উপর কোনো পাওয়ার নেই, এবার উনি শান্তিতে সবকিছু বসে বসে লিখতে পারবেন। তো উনার যে বইটা রিহলা লিখেছেন, রিহলার মধ্যে ইন্ডিয়ার একদম কোনো এক্সাজারেশন নেই যে রাজার আন্ডারে রাজাকে খুশি করার জন্য আমি বই লিখবো, এমন কিছু না। উনি যা দেখেছেন, যা ফেস করেছেন, সব কিছু অ্যাজ ইট ইজ রেহলার মধ্যে লিখেছেন। তো ইবেন বতুতার অ্যাকাউন্টটাকে অনেক বেশি বিশ্বস্ত একটা অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমার সুলেমান আল তাজির ওয়াজ এ 9th সেঞ্চুরি, এটা আমি পরে লিখেছি, অ্যাকচুয়ালি এটা সবার আগে লেখার কথা ছিল। সুলেমান আল তাজির নামে একজন বিজনেস মার্চেন্ট ছিলেন, যিনি 9th সেঞ্চুরিতে ইন্ডিয়াতে এসেছিলেন। কিসের জন্যে? বিজনেসের জন্য অ্যাকচুয়ালি। 9th সেঞ্চুরি মুসলিম মার্চেন্ট, ট্রাভেলার অ্যান্ড রাইটার, ইনিশিয়ালি ফ্রম সির অফ দ্য মডার্ন ডে ইরান। আজকের যে ইরানটা, ওই সময় নাম ছিল শির অফ দ্য মডার্ন ডে, সরি মানে ইরানের যে শির জায়গাটা, ওই জায়গাটা থেকে সুলেমান আল তাজির ইন্ডিয়াতে এসেছিলেন, হু ট্রাভেলড ইন্ডিয়া অ্যান্ড রুট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দি দেন ইন্ডিয়া আফটার হিজ বয়েজ। তো বয়েজ মানে হচ্ছে উনার ভ্রমণ আর কি, উনার ভ্রমণ ইন্ডিয়াতে সেরে উনি দেশে গিয়ে লিখেছিলেন একটা বই ইন্ডিয়ার হিস্ট্রি সম্বন্ধে, যেটা থেকে আমরা জানতে পারি রাইটার কে ছিলেন? সুলেমান আল তাজির। কোন দেশের ছিলেন? উনি একজন অ্যারাবিক ফরেন ট্রাভেলার ছিলেন। কত সালে এসেছিলেন? 9th সেঞ্চুরিতে এসেছিলেন উনি। কে ছিলেন উনি? উনি ছিলেন একজন মুসলিম মার্চেন্ট বা একজন ব্যবসায়ী ছিলেন। উনি কোনো ফরেন অ্যাম্বাসেডার বা কোনো রাজার তরফ থেকে আসেননি, উনি ব্যবসার ক্ষেত্রে ইন্ডিয়াতে এসেছিলেন। তো আশা করি আজকের ক্লাসের পর আপনাদের ফরেন অ্যাকাউন্টস অনেকটা বেশি ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো ডাউট থাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর যারাই ক্লাসটা দেখছেন একটা ছোট্ট লাইক করে দেবেন, আমিও উৎসাহ পাবো নেক্সট ক্লাস আরেকটু ভালো করতে। ধন্যবাদ সবাইকে, আর ফিডব্যাক নিশ্চয়ই দেবেন আমি কোন কোন জায়গাতে আরেকটু ভালো করতে পারি বা কি কি আমার কি ফল্ট আছে এখানের মধ্যে, নিশ্চয়ই মেনশন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।